পেয়েছি। ঢোকার জন্য যে ফাঁক খুঁজছিলাম এবার তা পেয়েছি। এই যে অ্যাকাউন্টেন্ট সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু এই দিকে আসেন। 12 বছর ধরে প্রতি মাসে টাকা নিচ্ছে। কোন মাসে 5,000, কোন মাসে 6,000, আবার 2-1 মাসে 15-20,000। আমায় ডেকেছেন স্যার? জি, আসুন আসুন, ওই দিক দিয়ে ঘুরে আসুন, আমার কাছে এসে বসুন বসুন বসুন। এই যে আলম সাহেব 12 বছর ধরে প্রতি মাসে 1,000 টাকা দিয়েছে, তা এই খরচের হিসেবটা কই? খরচের হিসাব দেয়নি। হিসেব দেয়নি কেন? জি, ওটা সাসপেন্স অ্যাকাউন্ট। 1,000 টাকার সাসপেন্স অ্যাকাউন্ট? এটা আবার কোন ধরনের সাসপেন্স? এই নিন এই মাসের টাকাটা। বাবা, তোমার এই উপকারের কথা আমরা কোনোদিন ভুলবো না। হাসপাতালে মৃত্যুশয্যায় বাবা আমাকে সব ঘটনা বলে গিয়েছিলেন। আমার মা অ্যাক্সিডেন্ট করে আপনার স্বামীকে মেরে ফেলেছিলেন। আপনারা যাতে মার নামে কেস না করেন তাই আপনাদের সংসার চালাবার জন্য মাসে মাসে বাবার টাকা দিয়ে যেতেন। বাবা মৃত্যুশয্যায় সে দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। তাই আমি মাসে মাসে সাসপেন্স অ্যাকাউন্টের নাম করে আপনাদের লুকিয়ে টাকা দিয়ে যাই। আসুন। ও হ্যাঁ, এই টাকাটা খুকির বই কেনার জন্য। খুকি কি মা? এই নাও তোমার কলেজের বই কেনার টাকা। আসুন। তোমাকে অফিসে বসাবার পর থেকে প্রত্যেকদিন শুধু আলমের নামে নালিশ করো, এটা কিন্তু ঠিক না ভাইজান। নালিশ কি আমি নিজের জন্য করি? তোর জন্য করি। তোর তো আরো 2টো ছেলে মেয়ে আছে, মেয়ের জামাই আছে, তাদের ভবিষ্যৎ আছে। তোর স্বামীর আগের ঘরের ছেলে আলমই যদি সব মাল পানি খেয়ে ফেলে, তাহলে তোর ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? সব না খেয়ে মরবে, ধ্বংস হয়ে যাবে ওদের ফুলের মতো জীবন। না, এই না যদি বলতে চাস তাহলে আলমরে জিজ্ঞেস কর। ওই সাসপেন্স অ্যাকাউন্টের নামে 1,000 টাকা নিয়ে ও কি করছে। ওই যে আলম আসছে, জিজ্ঞেস কর। মা, তুমি নাকি এখন ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? সবসময় কি নিয়ে ভাবো? কি হয়েছে তোমার? না মানে কই, কে বলেছে তোকে? আমি বলেছি মা, আপনার এখন কিছুই খেতে মনে থাকে না, ওষুধ দিয়ে গেলেও পড়ে থাকে। দুশ্চিন্তা মারে, দুশ্চিন্তা। দুশ্চিন্তা? কিসের দুশ্চিন্তা? আমি অফিসের হিসেব দেখতে গিয়ে দেখলাম, বোন জামাই মারা যাবার পর থেকে তুমি প্রতি মাসে সাসপেন্স অ্যাকাউন্টের নামে 1,000 টাকা নিয়েছো। এটা কিসের সাসপেন্স আমার বোন তা বুঝতে পারে না, তাই তাকে দুশ্চিন্তা রোগে পেয়েছে। মাথা নিচু করে থাকলে তো আর বোনের দুশ্চিন্তা দূর হবে না, প্রশ্নের উত্তরও হবে না। হবে বাবাজি? এই প্রশ্নের কোনো উত্তর নেই। কেন নেই বাবাজি? অফিসের মালিক তো আর তুমি একা নও। আমার বোনের মাসুম 2 সন্তান অফিসের মালিক। তুমি সাসপেন্স অ্যাকাউন্টস এর নাম করে টাকা উঠিয়ে কোথায় কি করছো সেটা জানার অধিকার কিন্তু সবারই আছে। কি বলতে চান আপনি? না না, আমি কিছু বলতে চাই না। বোন বলছিল, আমি শুধু বোনের কথাটাই আমার মুখ দিয়ে বললাম। মা বলছিল? মা, তুমি বলছিলে? না বোন, ভয়ের কিচ্ছু নেই। আরে আমি আছি না। তার উপর তোর আপন ছেলে তমাল আছে, কান্তা আছে। যা বলছিলি বল। কোন মাসে 5,000, কোন মাসে 6,000, আবার কোন মাসে ঈদ পার্বণে 15-20,000 টাকা নিয়ে ও কি করে জিজ্ঞেস কর। শোন আলম, তুই টাকা নিয়ে কোথায় কি করিস বলতে তোর অসুবিধা কোথায়? তুমি আমাকে সন্দেহ করছো? না মানে সঠিক
হিসেব দিতে না পারলে সন্দেহ তো একটু হবেই। কি হবে না বাবাজি? না হবে না, হ্যাঁ? ভাইজানের উপর কোনোদিন কারো সন্দেহ হয়নি আর হবেও না। ভালো কথা, খুব ভালো কথা, সহজ সরল ভাইয়ের মতোই কথা। তবে তোমাদের যদি কিচ্ছু বলার না থাকে, আমারও কিচ্ছু বলার নেই। আমি কে? দুদিনের জন্য এসেছি, দুদিন পরে লাথি খেয়ে ফুটবলের মতো গড়াতে গড়াতে চলে যাব। তবে কিনা এসেছি যখন, তখন তো আর চোখ কান বন্ধ করে রাখা যায় না। কি যায়? হিসাব দেখতে গিয়ে দেখলাম বলেই বলে ফেললাম, দোষ হয়ে গেলে ক্ষমা করে দিও। না না, এতে তোমার দোষ কোথায় ভাইজান? আলম, কেন তুই বলতে পারবি না এই টাকা তুই কি করেছিস? কারণ এ কথা তোমাকে বলা যাবে না মা। তাহলে আমাকে বলো ভাইয়া। হ্যাঁ, তোকে বলতে পারি, হায় আমার সাথে। দাঁড়াও বাবাজি, তোমার সহজ সরল ছোট ছেলে তাকে 7 5 14 বুঝিয়ে দেবে, তাতে তো হিসেব হবে না বাবাজি। মাকে বোঝাতে হবে। হ্যাঁ, তোর যা বলার আমাকেই বল। মা, আমি তোমার সামনে কিছুই বলতে পারবো না। কেন পারবে না বাবাজি? আর কোথাও কোনো সংসার পেতেছো নাকি? না না, এতে তোমার কোনো দোষ নেই। বাজা বউ নিয়ে তো আর তোমার সারা জীবন চলবে না। বংশ তো তুমি আর নির্বংশ করতে পারো না। তোমার তো সন্তানের বাবা ডাক শুনতে ইচ্ছে করে। মামা, রাগ করো কেন বাবাজি? সবার সামনে বলতে চাও না সে কথা আলাদা। তবে হ্যাঁ, চুরির কথা, পাপের কথা সবার সামনে বলা যায় না। চুপ করুন। ভাইয়া চুরিও করেনি, পাপও করেনি। ভাইয়া, তুমি বলে দাও টাকা কোথায়? না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছুই বলতে পারবো না। কেন তুমি বলতে পারবে না? এই বাড়ি, ঘর, অফিস সব সম্পত্তির মালিক তোমরা 3 জন। তুমি টাকা কি করছো তার সবার জানার অধিকার আছে। কেন তুমি সেই অধিকার থেকে ওদের বঞ্চিত করছো? কেন তুমি ওদের হিসাব দিচ্ছ না? সব সময় সব কেন জবাব হয় না শানু? জবাব হয় না, না জবাব দিচ্ছ না? শানু, তুমি জবাব না দিয়ে নিজেকে সবার কাছে ছোট করে নিচ্ছ। আমার মাথাকে তুমি হেড করে দিচ্ছ। আমি আমার স্বামীকে নিয়ে যে গর্ব করতাম, সেই গর্বের শিকড়ে তুমি আঘাত করেছো। তোমার কি আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে যাচ্ছে শানু? বিশ্বাস প্রমাণ এবং ব্যাখ্যার উপর নির্ভর করে ভাইয়া। অন্ধবিশ্বাস অশিক্ষার নামান্তর। ভাবি, আমরা কেউ অশিক্ষিত নই। কামাল, তুমি কেন জবাব দিতে অস্বীকার করছো ভাইয়া? কি সে কারণ যা বলতে তুমি ভয় পাচ্ছ? বলো, উত্তর দাও। কামাল! ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে সব প্রশ্নের উত্তর চাওয়া যায় না। তাহলে আমি বড় হয়ে তোর কাছে উত্তর চাচ্ছি। আমি ওই টাকা দিয়ে এক মুহূর্ত তোকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা। আমার অবর্তমানে যতদিন পর্যন্ত রমিজউদ্দিনের ছেলে মেয়েরা মানুষ না হয়, তুই টাকাটা দিয়ে যাবি। কেউ যেন না জানতে পারে, তোর মাও না। আমি বলতে পারবো না। তুই যদি আমাকে বলতে না পারিস, তবে শুনে রাখ, এই চৌধুরী বংশের যে সয় সম্পত্তি, টাকা পয়সা আছে, তার 3 ভাগ করে আজই ওদের বুঝিয়ে দে। মা, একজন অবিশ্বাসী অসৎ ছেলের কাছে আমি আর কোনো দায়িত্ব রাখতে চাই না। মা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মা, চলো ঘরে চলো। দাঁড়া তমাল। মার মুখ থেকে যখন ভাগের কথা উঠেছে, তখন একটা ফয়সলা হওয়া দরকার। হ্যাঁ, ফয়সালা হওয়া খুবই দরকার। মায়ের যদি সন্তান সম্পর্কে অবিশ্বাস জন্ম নেয়, তবে সেই সন্তানের অধিকার নেই কোনো দায়িত্বে থাকার। 3 ভাগ নয় মা, আমার কোনো ভাগ আমি চাই না। এ বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা, এতে আমার কোনো লোভ নেই। আমি সবকিছু তোমাকে বুঝিয়ে দেবো মা, সব তোমাকে বুঝিয়ে দেবো। স্যার, স্যার, মায়ের নাম কোথায়? আমি বলেছি সমস্ত কাগজপত্র মায়ের নামে হবে, and it is final.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি সমস্ত ব্যবসার সম্পত্তি তোমার নামে দলিল করে দিয়েছি। এসব দলিল আর এসব ব্যাংকের চেক বই, আর এর ভেতর সমস্ত টাকা পয়সার হিসেব লেখা আছে। আমি চলে যাচ্ছি মা। তুমি তো চলে যাচ্ছ, আর তোমার বউ? শানু একটু বাইরে গেছে, ও বাড়ির ভেতর এসে পড়লে যেতে কষ্ট হবে, তাই ওর জন্য আমি বাড়ির বাইরে অপেক্ষা করব। ভালো, খুব ভালো। তবে এই ভালোর কপাল কি আমার বোনের হবে? দুদিন পরেই তো সুসুর করে আবার এই বাড়ির ছাদের নিচে চলে আসবে। কি মিথ্যে বলেছি? আমি আমার মৃত বাবার নামে কসম কেটে বলছি, এই বাড়ির ছাদের নিচে আমি আর কোনো দিন ফিরে আসবো না। ভাইয়া, হিসাবে যদি কোনো গরমিল হয় তবে তোমায় কোথায় খুঁজবো? ঠিকানাটা বলে যাও। আমাকে খুঁজতে হবে না রে কান্তা, অফিসের ম্যানেজারকে জিজ্ঞেস করলেই তিনি এসে সবকিছু বুঝিয়ে দেবেন। চলো শানু। কোথায়? কোথায় যাব জানি না, তবে এইটুকু জানি এই বাড়ি ছেড়ে আমরা অনেক দূরে চলে যাব। না, আমি যাব না। ও কথা বলো না শানু। এই একটু আগে আমি আমার মৃত বাবার নামে কসম কেটেছি, এই বাড়ির ছাদের নিচে আমি আর থাকবো না। আমিও বাবার মৃত্যুর সময় কসম কেটেছিলাম, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। শানু, আমার কসমের মূল্য রাখতে আমাকে বাড়ি ছেড়ে যেতেই হবে। আমার কসমের মূল্য রাখতে আমাকে বাড়িতে থাকতেই হবে। আরে কি মুশকিল, কসম কেটে করবাটা কি? যে বেটার নামে কসম কাটছো সে তো কবে মরে ভূত হয়ে গেছে। এখন যাও। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। তবে যারা ভালো মানুষ তাদের কাছে কসমের মূল্য কিন্তু অনেক বেশি। চুপ! না, চুপ থাকা যায় না। ভাবি বলেছেন এ বাড়ি ছেড়ে যাবেন না, ভাইজান বলেছেন এ বাড়ির ছাদের নিচে তিনি থাকবেন না। দুজনের কথা রাখতে আমি একটা মাঝামাঝি পথ বলতে পারি, যদি আপনারা কেউ কিছু মনে না করেন। বাড়ির বাইরে একটা ঘর আছে, না ঠিক একদম বাড়ির বাইরেও না, প্রাচীরের ভেতরেই। ওখানে গিয়ে থাকুন। এবারের ছাদের নিচেও থাকা হলো না, আবার এবারের বাইরেও যাওয়া হলো না। মা, আপনার ছেলে চলে যাচ্ছে, আপনি কি একবারও থাকতে বলবেন না? মা, মা আপনি একবার বলুন, আপনার কথাও ফেলতে পারবে না। বলুন মা, আপনি বললে আপনার ছেলে কসম ফিরিয়ে দেবে। মুখে বলবে কি? চুপ করে আছে বোঝো না? মৌনতাই সম্মতির লক্ষণ। যাও। চুপ করুন আপনি। মা, আপনার বড় ছেলে আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যে ছেলে বাবার মৃত্যুর পর সেই সংসারের হাল ধরে এত দূর নিয়ে এলো, সে আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা, আপনি তাকে থামাবেন না। মা, আমার স্বামী বাড়ির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। কান্তা তমালকে সে নিজের ছেলে মেয়ের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করেছে। থাক ভাবি, শাক দিয়ে আর মাছ ধরতে হবে না। ছেলে মেয়ে হয়নি বলে আমাদের দিয়ে দুধের সব ঘোলে মেটাতে চেয়েছিলে। ওইসব আমরা বুঝি, এখন মায়া কান্না কেটে কোনো লাভ নেই। কান্তা, তুই এত বড় কথা বলতে পারবি? আমরা তো তোর স্নেহ মমতা দেইনি, তোদের জন্য পিছিয়ে করিনি, তাই না? বৌমা, তোমরা এই বাড়ি ছেড়ে গেলে আমরা শান্তিতে থাকবো, তোমরাও শান্তিতে থাকবে, সবাই শান্তি পাবে। ছাড়ো! ছাড়ো!
সংসারের গল্প যেখানে আমি যাব না, আমি যাব না, আমি বাড়ি ছেড়ে যাব না। সুখ যেন মরীচিকার মতো, এই তো একটি সংসারের গল্প। কোনো অসুবিধা নেই, আমি আব্দুলকে বলে দেবো আজ থেকে অন্য ঘরে থাকবে। আপন করছে পথ, ভোলা মন। ভাবে ভাবে ভাবে, দলিল, চেক বই, এগুলো আপনি কি করছেন? হ্যাঁ, এখন থেকে তো আস্তে আস্তে সবকিছু আমাকেই সামলাতে হবে। তোমার সৎ ভাই সবকিছু ঠিকঠাক দিয়ে গেল কিনা তাই পরখ করে দেখছি। ভাইয়া আপনাকে দিয়ে গেছে? হ্যাঁ, দিয়ে চলেও গেছে, তোমার ভাবিকেও সাথে নিয়ে গেছে। ভাবি এই বাড়ি ছেড়ে চলে গেছে? না না, ঠিক বাড়ি ছেড়ে নয়, আপাতত সার্ভেন্ট কোয়ার্টার পর্যন্ত গেছে, বাদ বাকি আল্লাহই জানে। সার্ভেন্টস কোয়ার্টারে? ভাবি, ভাবি দরজা খোলো, ভাবি, ভাবি দরজা খোলো, ভাবি, ভাবি। ভাবি দরজা খোলো, ভাবি দরজা খোলো, দরজা খোলো ভাবি। ভাবি ফিরে চলো, ভাবি দরজা খোলো, ভাবি, ভাবি। বাবা, তুই জানিস কোন বাবাকে তার মেয়ের ঘর ছাড়ার কথা বললে তার কেমন হয়? দুঃখে তার বুকটা ভেঙে যায়, সে হার্ট ফেল করতে পারে। আর তুই এরকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে নির্বিকার চিত্তে মিথ্যে কথা বলেই চলেছিস, বলেই চলেছিস। বাবা এ মিথ্যে নয়। খবরদার, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, শানুকে নিয়ে আর কোনোদিন কোনো মিথ্যা বলবে না। প্রিয়া মিথ্যে বলেনি তালুই সাহেব, সত্যি বলেছে। তুমি জানো না, তুমি জানো না ও ভীষণ মিথ্যাবাদী। আপনি জানেন না তালুই সাহেব, ও শপথ করে মিথ্যে বলা ছেড়ে দিয়েছে। তুমি বলতে চাও শানু ঘর ছেড়ে সার্ভেন্টস কোয়ার্টারে? এটা সত্যি? হ্যাঁ সত্যি। আমি অনেক অনুরোধ করে ভাবিকে ফিরিয়ে আনতে পারিনি, তাই আপনার কাছে আমি এসেছি। আপনি দয়া করে একবার চেষ্টা করে দেখুন। বাবা তুমি? তোর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তুই আমাকে জানাসনি কেন? দুর্ঘটনা? কিসের? কিটা নয়, তুই নিজের বাড়ি ছেড়ে সার্ভেন্টস কোয়ার্টারে এসে উঠেছিস, এটা দুর্ঘটনা নয়। চল সবকিছু গুছিয়ে নিয়ে চল, তুই আমার বাড়িতে থাকবি। না বাবা, এ হয় না, আমি যাব না। শানু, ওইসব না শুনতে আমি এখানে আসিনি। তবে কি শুনতে এসেছো বাবা? মেয়ের দুর্ঘটনায় কোনো বাবাই চুপ করে বসে থাকতে পারে না। তুই এই মুহূর্তে আমার সাথে আমার বাড়িতে যাবি। না বাবা, তুমি যে জাহাজের ব্যবসা করো, সেই ব্যবসায় কোনো দুর্ঘটনা ঘটে না? কোনো দুর্যোগে জাহাজ ডুবে গেলে তুমি কি সেই ব্যবসা ছেড়ে চলে আসবে? বলো, জবাব দাও। না, তা কেন আসবো? কারেক্ট বাবা, কারেক্ট। সংসারে মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটবে, ঝোড়ো বাতাস উঠবে, অশান্তির জন্ম নেবে। তাই বলি স্ত্রীরা যদি স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায়, তবে সংসার টিকবে কি করে বাবা? যে স্ত্রী সমস্যা সংকট সংসারকে হাল ধরে সুখের পারে নিয়ে যেতে পারে, সেই তো সার্থক বাবা। যে স্ত্রী ঘটনায় দুর্ঘটনায় স্বামীর পাশে দাঁড়াতে পারে, সেই তো সুখী বাবা। এই দুর্দিনে স্বামীর পাশে আমাকে থাকতে দাও বাবা। এখন আমি ছাড়া ওর আর কেউ নেই, আমি যাব না, আমাকে মাফ করে দাও বাবা। না রে মা, না, তুই আমার কাছে মাপ চাস নি, আমাকে আমাকে তুই মাফ করে দে মা। বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। আজ আমার মনে হচ্ছে আমি একজন গর্বিত পিতা। আমি আমি তোকে দোয়া করছি, তুই
দুর্যোগের মোকাবেলা করে যেন জয়ী হতে পারিস, যেন আবার সুখের মুখ দেখতে পারি। আমি বিশ্বাস করি তুই তা পারবি। যে মেয়ের মনে এত বল, সে জীবন যুদ্ধে পরাজিত হতে পারে না, তার জীবনে সুখ না এসে পারে না। আমি